নির্বাচনের তো আর বেশি দিন বাকি নেই। এখন মাঠ পর্যায়ে সারা কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, মাঠ পর্যায়ে সাড়া খুব বেশি পাচ্ছি। এর কয়েকটা কারণ আছে। সেটা হচ্ছে, এখন সবাই পরিবর্তন, সংস্কার এগুলোর জন্য সব দিকে একটা আওয়াজ উঠছে। এটার কারণে মানুষ প্রতীক দেখে ভোট দিচ্ছে না। ওরা চাচ্ছে যে আবার যোগ্য প্রার্থী খুঁজে নিবে এবং যোগ্য প্রার্থীকে ভোট দেবে। এটার কারণে একটা মেসেজ এভাবে আসতেছে, কারণ সুফিয়ান ভাই বলেন বা ফজলুল হক ভাই বলেন, কেউ এই এলাকার স্থায়ী বাসিন্দা না। আমি এই এলাকার স্থায়ী বাসিন্দা, এই ৯ আসনের বাসিন্দা। বিগত ৩০-৪০ বছর যাবৎ মানুষ ভোট দিয়েছে বাইরের লোকদেরকে। এবার কিন্তু সেই পরিবর্তনটা আছে। আবার সংস্কারের বিষয়ে প্রতীক দেখে না দিয়ে যোগ্য প্রার্থী বুঝছে। এর ভিতরে সবাই বলছে যে উনি একজন আলেম। আমার ব্যাপারে উনি খতিব, উনি জানাজার নামাজের ইমামতি করতে পারছেন, অন্যরা পারছেন। এই সমস্ত বিষয়গুলো আমাকে দারুণ সাড়া দিচ্ছে। এবং পারিবারিক ব্যাকগ্রাউন্ডের কারণে, এটা আমার বাবা এমপি ছিলেন, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা, এবং আমি রাজনৈতিক পরিবার থেকে উঠে এসেছি। সবগুলো বিষয় এখন পাই টু পাই ক্যালকুলেশন করছে মানুষ। এবং বৃহত্তর সুন্নি জোটের কারণে এটা গ্রহণযোগ্যতা খুব বেড়ে গেছে। নির্বাচনের মধ্যে যেহেতু আরো অনেক দল অংশগ্রহণ করছে, তো এই এত দলের মধ্যে লেভেল প্লেইং ফিল্ডটা কতটুকু ভারসাম্য এখনো বজায় রয়েছে? এটা একেবারে মানে 80% নাই বললে চলে। কারণ আপনি নির্বাচন কমিশন যেভাবে আমাদেরকে আচরণবিধির যে অনুষ্ঠান হয়েছে সেখানে স্ট্রংলি বলেছেন যে একটা ওয়ার্ডে একটা করে অফিস পাবে এবং সর্বোচ্চ 20টা। তাহলে আমার এই 9 আসনে 14টা ওয়ার্ড, তাহলে 14টা ওয়ার্ডে সর্বোচ্চ যদি 20টা অফিস ধরি, আপনি প্রত্যেক ওয়ার্ডে যান। আমার 17 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ড, এখানে প্রত্যেকের, আমি স্পেসিফিক কাউকে বলছি না, প্রত্যেক দলের মানে যেগুলো আমরা কাউন্ট করছি, নির্বাচনে জয় পরাজয় 2-3টা দলের মধ্যেই সীমাবদ্ধ হবে। এই আমি হতে পারে, সেটা জামাত শিবিরের হতে পারে, সেটা বিএনপি সুফিয়ান ভাইয়ের হতে পারে। প্রত্যেক দলের আমার একটা করে একটা সেটে বা দুটো আমি করিনি। শুধু নির্বাচন কমিশনের আচরণ বিধিতে যে উল্লেখ করি সেটাকে আমি অনার করি। আমি খতিব মানুষ, কিন্তু আমি মনে করছি যে এটা করাটা আমার জন্য অপরাধ হবে, সেজন্য আমি করিনি। দাবি থাকার পরও, চাহিদা থাকার পরও করিনি। যে একটা ওয়ার্ডে আপনি অনেকগুলো, এখন আপনারা বলতে পারেন যে আপনি অভিযোগ করেছেন। অভিযোগ করবো কেন? এখানে তো অভিযোগ করা, এখানে ওনাদের টিম আছে, লেভেল প্লেইং ফিল্ড বা নির্বাচন কমিশনের অনেকগুলো টিম মাঠে কাজ করছে, তারা কিন্তু দেখতেছে না। তাহলে এখানে বুঝে যাচ্ছে এখানে ওরা জন্ডিস আয় দিয়ে বিচার করছে। বিভিন্ন জায়গাতে গুলিবিদ্ধ হচ্ছে। এগুলোকে যদিও আমাদের হাদি মারা যাওয়ার পরেও আমাদের সরকার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে বলেছে যে এটা বিচ্ছিন্ন ঘটনা। আমি এটা বিচ্ছিন্ন ঘটনা বলছি না, কারণ হাদির মতো একটা জনপ্রিয় ব্যক্তির মৃত্যু হয়েছে, সেখানে এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলার কোনো সুযোগ নেই। এটা পরিকল্পিত হয়েছে, যে যেভাবে করুক পরিকল্পিতভাবে করেছে। এবং এখন যে জায়গাগুলোতে বিভিন্ন জায়গায় ঘটনাগুলো হচ্ছে, এগুলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে এবং একটা সুষ্ঠু নির্বাচন হওয়াটা অনেকটা কঠিন হয়ে যাবে। এবার যে নির্বাচনটা আমরা দেখতে পারবো, সেই নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে কি ভোটাররা আসলে এই নিরাপত্তাজনিত কারণটাকে ভেঙে তারা ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে? মানুষের জীবনের মায়া সবার কাছে আছে, এত ডেডিকেটেডলি যে যাবে এমনটি না। একটা সুষ্ঠু পরিবেশ আপনাকে দিতেই হবে। যদি কোনো জায়গায় যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে মানুষ এই যে এতদিন যে ঘটনাগুলো ঘটছে, আপনি যে বলছেন চিটাগাং, ঢাকা আটের কথা, ঠিক এগুলো মানুষের মধ্যে প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে যে অংশগ্রহণ করার কথা
সেটাতে কষ্ট নিতে হবে। আচ্ছা, আমাদের বাংলাদেশের মধ্যে যে প্রথাগত দলগুলো এবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছে, ওরা সামনে যখন এমপি হবে, আমাদের যারা ভোটার তাদের থেকে যখন শুনতে পাই যে আসলে একজন প্রার্থী যখন ভোটারদের দ্বারে দ্বারে যায়, তখন আসলে অনেক আশা ভরসা নিয়ে যায়, কিন্তু সে যখন আসলে ওই এমপির আসনে বসে যায় তখন আসলে ওই ভোটারদেরকে তেমন একটা না চিনলেই বলে। তো এই দিকটা আপনার ক্ষেত্রে ব্যতিক্রম হবে কি? ডেফিনেটলি ব্যতিক্রম হবে, কারণ এখানে আমি এই যে আপনার সবাই যে একটা কমিটমেন্ট করে প্রত্যেক বক্তব্যে, প্রত্যেকটা জনসভায়, প্রত্যেকটা জায়গায় যে আমি এটা করব ওটা করব, যে মানুষকে আশ্বস্ত করা যে আমি এটা দিব, এটা আমি বলি না। কারণ এই কথার ফুল জুড়িগুলো মানুষ শুনতে শুনতে, প্রতিশ্রুতি এগুলো শুনতে শুনতে মানুষ তিক্ত বিরক্ত হয়ে গেছে। কারণ নির্বাচিত হওয়ার পরে, আপনি বলছেন নির্বাচিত হওয়ার পরে এগুলির সাথে তাদের কোনো যোগাযোগ থাকে না, মানুষকে প্রয়োজনে ওরা চিনেও না। কিন্তু আমি যে কাজটা করছি, আমি কোথাও এই ধরনের কমিটমেন্টগুলো করি নাই, এবং আমি এইটাতে বিশ্বস্ত না, আমি এটাতে অভ্যস্ত না। আমি একটা কাজ করব, সেটা আমি তাদেরকে বলেছি যে আমি যদি নির্বাচিত হই, আমি যদিও একটা দলের প্রতিনিধি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ থেকে আমি মনোনয়ন পেয়েছি, বৃহত্তর সুন্নি জোট থেকে আমি সমর্থন নিয়ে নির্বাচন করছি, যখনই আমি নির্বাচিত হব, তখন আমি এই দলের এমপি না, বৃহত্তর সুন্নি দলের এমপি না, আমি তখন হয়ে যাব সমস্ত 9 আসনের যারা বাসিন্দা আছে, 4,16,000 ভোটারের আমি এমপি। তাহলে সেই ক্ষেত্রে আমি বলেছি যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান দল মত নির্বিশেষে আমি প্রথমে একটা বোর্ড গঠন করব। সেই বোর্ডের মধ্য দিয়ে তারাই আমাকে পরামর্শ দিবে যে কোন জায়গায় কিভাবে উন্নয়ন করতে হবে, তারাই আমাকে পরামর্শ দিবে। সেই প্রায়োরিটি বেসিস আমি উন্নয়ন কাজগুলো করার চেষ্টা করব। সেটা যদি সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করতে হয় সেটা করব, যদি চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করতে হলে সেটা করব, কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে সমন্বয় করে আমি কাজগুলো আহ্বান দেওয়ার চেষ্টা করব। যেহেতু আপনি 9 আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন, 9 আসনটা ধরা হয় চট্টগ্রামের 16টা আসনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আসন সমূহের মধ্যে একটি। কারণ এখানে আসলে একাধিক সরকারি স্কুল, একাধিক সরকারি কলেজ, শিল্প কারখানা থেকে শুরু করে প্রায় সবকিছুই রয়েছে, আদালত বলেন কিংবা আমাদের জেলা প্রশাসকের কার্যালয়, সবকিছু 9 আসনে রয়েছে। আপনি একজন প্রার্থী ছাড়া আপনি একজন নাগরিক 9 আসনে। তো একজন নাগরিক হিসেবে 9 আসনের মধ্যে কি কি সমস্যাগুলো নিজে ফেস করেন বা সম্মুখীন হন? আমার 9 আসনে সব সময় যতগুলো এমপি হয়েছে অথবা যতগুলো মেয়র হয়েছে, মানে প্রায় দেখা গিয়েছে বাইরের প্রার্থী, যত কারণে চট্টগ্রাম নিয়ে তেমন কোনো চিন্তা ভাবনা 9 আসন নিয়ে তারা কেউ করেনি। 40 বছরের ইতিহাস আপনি যান, দেখবেন যে চট্টগ্রাম থেকে যত এমপি মন্ত্রী নির্বাচিত হয়েছে সবাই বাইরের, যত কারণে তারা চট্টগ্রামের যে 9 আসনের মাটির মানুষের দাবি দাওয়াগুলি তারা পূরণ করেনি। আপনি একবারে দেখেন যে আমার পুরো বাংলাদেশের আনাচে কানাচে অজপাড়া গাগুলিতে দেখবেন রাস্তাঘাটের অনেক উন্নত হয়ে গেছে, কিন্তু আমার বাকলিয়াতে যান, আমার ডিসি রোডে যান, আমার 19 নম্বর ওয়ার্ডে যান, রাস্তাঘাটের কি বেহাল অবস্থা। এটা যে একটা গ্রামের মতো আমি বলার কোনো জু নেই, কারণ গ্রামে গঞ্জে যে রাস্তাগুলো কার্পেটিং করা রাস্তা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমার এই ধরনের পরিস্থিতি আমরা আমাদের বাকলিয়া এবং বিশেষ করে চকবাজার, কোতোয়ালিতে এই ধরনের রাস্তাঘাটগুলো অলিগলিতে অনুন্নত অবস্থা, সেগুলো আমাদেরকে কাজ করার দেখতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যুবকদের মধ্যে যে মাদকাসক্ত, এই বিষয়টা আমি খুব দারুণভাবে ফেস করছি। আমাদের যে তরুণরা জাতির ভবিষ্যৎ, তারা যদি ধ্বংস হয়ে যায় তাহলে জাতি ধ্বংস হবে। সেই জায়গায় আমাদেরকে কাজ করার জন্য অনেক একটা দৃষ্টি দিতে হবে বলে মনে করছি। নির্বাচিত হলে প্রথম কোন পদক্ষেপটা বেছে নিলেন 9 আসনের ভোটারদের জন্য বা নাগরিকের জন্য? ঠিক আছে, আপনি নির্বাচিত হলে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, আপনার নির্বাচিত হলে যদি আমি ব্যক্তি থেকে চিন্তা করি, তখন সেটাতে আমি আমার কাছের, আমার
যে জিনিসটা আমার নিজের, সেটাকে প্রায়োরিটি দেওয়ার চিন্তা ভাবনা এসে যাবে। সেজন্য আমি প্রথমেই বলেছি যে আমি সপ্তাহ খানিকের ভেতরেই নির্বাচিত হওয়ার পরই আমি প্রথমেই একটা উন্নয়ন বোর্ড গঠন করব। কারণ আমার দৃষ্টিতে যে কাজটা উন্নয়ন করার দরকার, সেটা হয়তো অন্য 10 জন নিয়ে বোর্ড যেটা করবো, সেখানে তারা বলবে যে এই বিষয়টা এখন প্রায়োরিটি না দিলে ভালো হবে। তখন আমি চেষ্টা করবো যে বোর্ডের মাধ্যমেই সমস্ত কাজগুলো করার জন্য। তাহলে আমার প্রথম প্রায়োরিটি দিব যে আমি একটা উন্নয়ন বোর্ড করব, সেটা দল মত নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে একটা বোর্ড গঠনের জন্য আমি ফার্স্ট প্রায়োরিটি দেব। ওটার মাধ্যমে কাজটা করলে হয়তো তখন আমার নিজের কোনো বিষয় আসবে না। এটাই হচ্ছে কথা। মুরাদ সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা। ধন্যবাদ আপনাকে, আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।